ভীতিকর ব্যাপার তখনই ঘটে যখন অদেখা কিছু আপনি হঠাৎ দেখতে পাবেন। তখন জাগ্রত হবে আপনার ভিতর ভৌতিক অনুভূতি, অনেকটা ভয় পাওয়াবে আপনাকে, আপনিও হবেন শিহরিত। থাকেন আমাদের পাশে, শুনতে থাকেন। ভৌতিক ঘটনা বলতে পারেন, প্রতিটি ছোটখাটো ঘটনা কালক্রমে ধীরে ধীরে সেটা রূপ নেয় একটি গল্পের। কারো মুখে কিছুটা সংযোজন হয়, কারো মুখে কিছুটা কমে যায়, কারো মুখে একটু ব্যতিক্রম হয়। অ্যাটলিস্ট একটি ঘটনা কালক্রমে দিন 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 করে গল্পের রূপ দেয়। এজন্য আমি মাঝে মাঝে গল্প বা ঘটনা বলে থাকি। তো আর বেশি কথা না বলে চলে যায় আজকের ক্ষুদ্র একটি ঘটনায়। ঘটনাটি খান সাহেবের মুখে, তার মতো করেই শুনি। মোটামুটি তোমরা বলতে পারো অলৌকিক বিষয়। আসলে বিষয়টা আমার কাছে অলৌকিক বলে মনে হয় না। আমার কাছে বিষয়টি একেবারে ভৌতিকও মনে হয় না। কেমন যেন একটা এলোমেলো ব্যাপার ঘটে গেল আমার সাথে। বরিশাল যাচ্ছিলাম লঞ্চে করে। তখন এই জাতীয় লঞ্চ এখন যেগুলো আছে এগুলো তেমন একটা ছিল না। ছিল গোটা কয়েক কাঠের তৈরি লঞ্চ। আমার আবার পত্রিকা পড়ার একটু বাতিক রয়েছে। পত্রিকা না পড়লে যেন পেটের ভাতই হজম হয় না, তা বলতে পারো। লঞ্চে উঠে বসলাম। ডেকের মধ্যে অনেক লোকের সমাগম, কোলাহল। তারপর এই নানা রকমের ঝালমুড়ি, পোড়ারুটি, কলা, হকারদের হইচই। বিধায় আমি একটা ছোট ক্যাবিন ভাড়া করলাম। তবে মনে রেখো, ওই সময় দ্রুত গতির কোনো জাহাজ ছিল না, অর্থাৎ লঞ্চ ছিল না। আমি খান কয়েক পত্রিকা, কিছু খাবার নিয়ে আমার নির্দিষ্ট ক্যাবিনে গিয়ে ঢুকে পড়লাম। তখন ঢাকা থেকে বরিশাল যেতে প্রায় রাত পুরোটাই লাগতো। সমস্ত রাত ফ্যাটফ্যাটানি শব্দ শুনতে শুনতে ঢাকা থেকে বরিশাল যেতে হতো। আমি পত্রিকা পড়তে পড়তে এক সময় খানিকটা নিদ্রা অনুভব করলাম। চোখ বুঝে আসছিল এমনিতেই। পত্রিকার পাতাখানা বুকের উপরে রেখে একটু ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর একটি নারী কণ্ঠ ভেসে আসলো। দরজার বাইরে দাঁড়িয়ে বলল, আসতে পারি? আমি চোখ মিলে তাকালাম বারান্দার দিকে, যেহেতু দরজাটা আমার বারান্দার দিকে ছিল। আমি মোটামুটি অবাক বলতে পারো, কারণ স্ত্রী লোকটা ছিল অনেকটা সুশ্রী, দেখতে শুনতে একেবারে মন্দ ছিল না, ভালো ছিল এবং যথেষ্ট নম্রতাও লক্ষ্য করলাম। বললাম, আসুন। ঘরে ঢুকতেই একটি গন্ধ অনুভব করলাম, সুগন্ধ। এবার ভেবে নিলাম মহিলাটা হয়তো কোনো পারফিউম ব্যবহার করেছে, করতেই পারে। কারণ আমার মতো কৃপণ তো আর সবাই হয় না। আমি তো ইচ্ছে থাকলেও, সাপ থাকলেও একটা পারফিউম জীবনে কিনে দেখিনি। বললাম, সামনের সিটটাতে বসুন। মহিলাটি নিজেই আমাকে জিজ্ঞেস করলো, তা বরিশাল যাচ্ছেন একা একাই? আমি বললাম, হ্যাঁ, আপাতত আপনি রয়েছেন আমার কাছে। মহিলাটি হাসি মুখে বলল, বেশ মজার লোক আপনি। আমি বললাম, নেহায়েতই মজার লোক বলতে পারেন না, তবে কিছুটা বিদঘুটের ধরনের লোক যে আমি নই, এটা কিন্তু আমি একেবারে অস্বীকার করব না। তা আপনি কার সাথে যাচ্ছেন? নারীটি আমাকে বলল, অর্থাৎ আগন্তুক মহিলাটি বলল। আমি যাচ্ছি একাই। আমি বললাম,
দেখো দেখি ব্যাপার, এমন একটি মহিলা মানুষকে কেই বা একা ছাড়লো? আপনার ঘরের লোক, স্বামী, সন্তান এরা কোথায়? মহিলাটি বলল, এত উত্তেজিত কিসের? আছে, সবাই আছে, অন্তত বেঁচে তো আছে। আমি বললাম, এটা কেমন কথা, বেঁচে আছে? তাহলে কি আপনি বেঁচে নেই? আমিও তো বেঁচে আছি, আপনি বেঁচে আছে। আমার বলার উদ্দেশ্য হলো যে আপনি একা যাচ্ছেন, আপনার সঙ্গে কেউ নেই, এই জন্য বলা। আবার এক গাল হেসে বলল, আমি এখানে বসেছি এই জন্য আপনার কোনো অসুবিধা তো হচ্ছে না? আমি বললাম, একেবারেই না, কথা বলার লোক ছিল না, এই জন্য একটু খারাপই লাগছিল। পত্রিকার পাতার দিকে কতক্ষণ চেয়ে থাকা যায়? 2, 4, 10, 15 মিনিট, এর বেশি না। বয়স হয়েছে, চোখ ঝাপসা হয়ে আসে। তখন আমি একেবারে পদ্মার মাঝামাঝি বলতে পারেন। চারিদিকটা পানির উপরে কুয়াশা ঘোলাটে হয়ে আছে, শুধু সারের লাইটটা যেদিকে মারে সেই দিকটা একটু ফর্সা হয়, আর দূরে কোথাও কিছু দেখা যাচ্ছিল না। এই বিষয়টি উঁকি দিয়ে যখন দেখছিলাম তখন চোখে পড়ল আরেকটা বিষয়। পাশের ক্যাবিনের দুজন লোক উঁকি দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি কিছু মনে করিনি, আমি কথা বলে যাচ্ছিলাম। এক সময় এক ছোকরা এসে গেটে টোকা দিল। আমি বললাম, এসো। 4-5 কাপ চা ছিল তার হাতে, কাপ হ্যাঙ্গারের ভিতরে। বলল, চা গরম। চা গরম বলতে আমি বললাম, 2 কাপ রেখে যাও। 2 কাপ রেখে আমার দিকে তাকিয়ে চলে গেল। কিছুক্ষণ পর মহিলা বলল, যাই, খানিকটা হেঁটে আসি। আমি বললাম, চা তো খেয়ে যান। বলল, ঠিক আছে। চার কাপখানা হাতে নিয়ে বেরিয়ে গেল, ইঙ্গিত করলো আসার জন্য। আমিও বাইরে গেলাম। বাইরে করিডোরে, জাহাজের যে করিডোর থাকে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে চা খাচ্ছি। তবুও লক্ষ্য করলাম ছেলে ছেলে বলবো লোক, লোক দুটি আমাদের দিকে তাকিয়েই আছে। বিশেষ করে আমার দিকেই নজর। ওই খালাসি লোকটা, যে খালাসি লোকটা ঘুরে ঘুরে টিকিট চেক করে, আমাদের ভাষায় তো খালাসি বলি, তোমরা কি বলো তা বাপু জানি না, এসে বলল, টিকিটটা দেখি। পকেট থেকে হাতে টিকিটটা বার করে দেখালাম। টিকিট দেখার পর আমি হয়তো ভাবছি পাশের মহিলার টিকিটটা দেখবে। পাশের মহিলার টিকিটটা না দেখেই চলে গেল। এবার ভেবে দিলাম যে উনার টিকিট আগেই দেখা হয়ে গেছে। টিকিটটা দেখার ধর্ম হচ্ছে, টিকিটটা হাতে নিয়ে পকেট থেকে একটি কলম বের করে একটি দাগ কেটে যাবে টিকিটের উপরে, অর্থাৎ টিকিটটা ব্যবহার হয়েছে। টিকিট কাটার যে খালাসি লোকটা চলে গেল। 2 মিনিট পরে আবার পাশে, অর্থাৎ সাথে একটি লোক নিয়ে ফিরে এলো। এসে আমাকে জিজ্ঞেস করছে, কি দাদা, কোনো অসুবিধা আছে? আমি বললাম না। পোকার মতো অনেকক্ষণ আমার দিকে চেয়েছিল, তা মিনিট 2 হবে। এবার মহিলাটি আমাকে জিজ্ঞেস করলো, আমি তো একা, আপনার স্ত্রী পরিবার সাথে যাচ্ছে? তাদেরকে কিন্তু দেখিনি আমি। আমি বললাম, থাকলে তো দেখবেন, তারা নেই। স্ত্রী লোকটি বলল, কেন নেই? আমি বললাম, নেই মানে? আপনার তো রয়েছে আপনার বাসায়, কিন্তু আমার কেউই নেই। আমার স্ত্রী পরিবার ওরা অনেক আগে গত হয়েছে কোন এক ঝামেলায়। আপনি বরং আমার স্ত্রী পুত্রের কথাটা একটু বাদ রাখেন, বিষয়টা আমরা আলোচনা করতে চাচ্ছি না। একটি জিনিস লক্ষ্য করলাম, যতটা সময় যাচ্ছে স্ত্রী লোকের চেহারাটা ততটাই ধীর গতিতে মলিন হতে লাগলো। এক সময় আমাকে বললেন, চলেন যাই, ক্যাবিনের ভিতরে বসি। আমি বললাম, আসো যাই। ক্যাবিনে এসে বসলো, আমার দিকে চাইয়ে আমার দিকে একটু তাকিয়ে বলল, আমার কিন্তু নামার সময় হয়ে গেছে। আমি বললাম, এই লঞ্চটা চাঁদপুর ব্যতীত কোথাও থামবে না সম্ভবত। কোথায় নামলেন? চাঁদপুরে। চাঁদপুর সে আরো আধ ঘন্টার সময়।
কি হঠাৎ দেখলাম ঝপাস করে পানিতে লাফিয়ে পড়লো। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, আমি কি করবো ভেবে পাচ্ছি না। এসে দেখলাম পানিটা একটু নড়ছেও না, এবং স্ত্রী লোকটাও বা গেল কোথায়। হইচই করলাম কিছুক্ষণ। ওই টিকিটের লোকটি যে একটু আগে টিকিট দিয়ে দিয়েছিল, আর পাশের যে লোক দুটো আমাকে এতক্ষণ উকিঝুঁকি করছিল, তারা সবে আরো 5-7 জন লোক এসে বলল আমি নাকি পাগল। একবার রেগে গেলাম, কেন পাগল হে? লোকরা বলল আপনি এতক্ষণ একা একা বসে কথা বলছেন, চালাও সাথে ছিল। বলল হ্যাঁ, উনি একা 2 কাপ চা খেয়েছেন, আমি দিয়ে গিয়েছি, তখন দেখলাম একা একা বিড়বিড় করছে। আমি বললাম সেগুলো না হয় ঠিক আছে, আমার পাশ থেকে যে মহিলাটা বেরিয়ে গিয়ে পানিতে ঝাঁপ দিল, সেই ব্যাপারটাও কি অস্বীকার করবেন? লোকগুলো হাহা করে হেসে বলল ঠ্যাঙা, এখান থেকে কেউ এখন লাভ দেয়নি, আমরা দীর্ঘক্ষণ যাবৎ আপনার উপরে নজর রাখছি। আমি কিন্তু একেবারে হতভম্বর মতো দাঁড়িয়েছিলাম। ব্যাপারটা কি? তাহলে কি আমার ভিউরতি, না আমি উল্টো পাল্টো সব ভাবছিলাম? সেটাই কিছুই বুঝতে পারছিলাম না, আর বোঝার আমার দরকারও নেই। ক্যাবিনে গেলাম, এবার ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম এলো না। এক সময় বরিশাল গিয়ে লঞ্চ থেকে নামলাম। খান সাহেবের গল্পটা ভালোই লেগেছে, আমার ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানি না। তো খান সাহেবকে অনেক ধন্যবাদ। থাকেন মার্কের সাথে, শুনতে থাকেন ভুতুরে রাতের কেচ্ছা। টাটা।